ওয়েলকাম স্টুডেন্টস, আমি বলরাম সাহা। আমাদের ইউটিউব চ্যানেল বাই অ্যাচিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে, মানে অতিরিক্ত পাচন গ্রন্থি বা পরিপাক গ্রন্থিগুলো সম্পর্কে। কোনগুলোকে আমরা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বলবো এবং কেন বলবো। এই যে লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ডস, এই যকৃৎ বা লিভার, এই যে গল ব্লাডার বা পিত্তথলি আর অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এদের আমরা বলছি অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। কারণ কি? কারণ হচ্ছে এই যকৃৎ বা লিভার, গল ব্লাডার বা পিত্তথলি, অগ্নাশয় বা প্যানক্রিয়াস আর আমাদের লালাগ্রন্থিগুলি, এরা কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালীর অংশ নয়, কিন্তু এরা পৌষ্টিক নালীর সাথে বিভিন্ন ডাক্টের মাধ্যমে বা নালীর মাধ্যমে যুক্ত রয়েছে, এবং কি এদের থেকে ক্ষরিত উৎসেচকগুলো বিভিন্নভাবে আমাদের খাদ্য পরিপাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরা খাদ্যনালীর অংশ না হয়েও এরা কিন্তু আমাদের খাদ্যনালীর সাথে যুক্ত রয়েছে বিভিন্ন নালীর মাধ্যমে, মানে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা এলিমেন্টারি ক্যানালের অংশ না হয়েও আমাদের কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার কেমিক্যাল পাচন বা রাসায়নিক ডাইজেশন মানে হচ্ছে কি, বিভিন্ন উৎসেচকের প্রভাবে আমাদের যে জটিল খাদ্যবস্তু, সেই জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক পাচন বা কেমিক্যাল ডাইজেশন। সেখানে কিন্তু আমাদের স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, আমাদের যকৃৎ বা লিভার, আমাদের গল ব্লাডার বা পিত্তথলি এবং অগ্নাশয় বা প্যানক্রিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আমরা আমাদের এই অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো। প্রথমেই আমাদের অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস হিসাবে আমরা প্রথমেই আমাদের স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি সম্পর্কে আমরা জানবো। এটা যদি দেখো, এটা মনে করো মুখগহ্বর, এটা হচ্ছে আমাদের গ্রাসনালী। এবার দেখো, এটা যদি আমাদের কানটা হয়, তাহলে এই কানের গোড়ার দিকে, মানে এখানে একটা এখানে একটা, কর্ণমূলের দুপাশে, এপাশে একটা এপাশে একটা, এই দুটো মোট মানে এক জোড়া লালাগ্রন্থি রয়েছে। এটা হচ্ছে প্যারোটিড নামক লালাগ্রন্থি। এটা আমাদের দেহের সব থেকে বড় লালাগ্রন্থি, এটার নাম প্যারোটিড। আবার আমাদের এই যে নিচের চোয়ালের এপাশে একটা আর এপাশে একটা, মোট দুটো লালাগ্রন্থি রয়েছে। এই যে লালাগ্রন্থিটা, এই লালাগ্রন্থিটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার অর সাবম্যাক্সিলারি, সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি। এটা আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম লালাগ্রন্থি, কিন্তু লালা ক্ষরণের দিক দিয়ে প্রথম এটা। আবার এটা যদি আমাদের জিভ হয়, জিভের নিচে এখানে একটা লালাগ্রন্থি রয়েছে। এই লালাগ্রন্থিটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। এটা কিন্তু আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম লালাগ্রন্থি। এটা ক্ষুদ্রতম লালাগ্রন্থি আমাদের দেহের, কিন্তু লালা ক্ষরণের দিক দিয়েও কিন্তু এটা হচ্ছে, লালা ক্ষরণের পরিমাণও এর কম আর কি। এবার দেখো, যেটা হচ্ছে এই যে প্যারোটিড নামক লালাগ্রন্থি, যেটা আমাদের কর্ণমূলের দুপাশে আছে, এখানে একটা এখানে একটা আছে, প্যারোটিড নামক লালাগ্রন্থি। এটা আমাদের দেহের সব থেকে বড় লালাগ্রন্থি, কিন্তু লালা ক্ষরণের দিক দিয়ে দ্বিতীয়। এই গ্রন্থি থেকে ক্ষরিত লালারস আমাদের এই একটা নালীর মাধ্যমে আমাদের ভেস্টিবিউল অঞ্চলে পৌঁছায়, লালারস নির্গত হয়। এই যে নালীটা, এই নালীটার নাম হচ্ছে স্টেনসনের নালী বা ডাক্ট অফ স্টেনসন। এটা হচ্ছে স্টেনসনের নালী। এই স্টেনসনের নালীর মাধ্যমে প্যারোটিড নামক লালাগ্রন্থি থেকে লালারস আমাদের বাক্কাল ভেস্টিবিউল অঞ্চলে এসে পৌঁছায়। আবার দেখো, এই যে লালাগ্রন্থিটা, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি। এই যে লালাগ্রন্থিটা, এই লালাগ্রন্থি থেকে লালারস একটা নালীর মাধ্যমে এসে আমাদের নিচের চোয়ালের ক্যানাইন দাঁতের ঠিক পেছনেই, নিচের চোয়ালের ক্যানাইন দাঁতের ঠিক পেছনেই ক্ষরিত হয় এই নালীটার মাধ্যমে। এই যে নালীটা, এই নালীটার নাম হচ্ছে ওয়ার্টন ডাক্ট।
ওয়ার্টান ডাক্ট। এই ওয়ার্টান ডাক্টের মাধ্যমে কিন্তু সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি নামক লালাগ্রন্থি থেকে লালারস আমাদের নিচের চোয়ালের ক্যানাইন দাঁতের ঠিক পেছনের দিকে উন্মুক্ত হয়। আর এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল নামক লালাগ্রন্থি। এটা আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম লালাগ্রন্থি এবং লালাক্ষরণের পরিমাণও এর সব থেকে কম। এটা যে নালীর মাধ্যমে লালারস জিভের নিচে উন্মুক্ত করে সেটার নাম হচ্ছে রিভিনাসের নালী বা ডাক্ট অফ রিভিনাস। ডাক্ট অফ রিভিনাস। এবার দেখো আমরা তিন জোড়া যে লালাগ্রন্থি আছে, তাহলে আরেকবার বলছি, আমাদের কর্ণমূলের দুপাশে এপাশে একটা এপাশে একটা, এই যে এক জোড়া লালাগ্রন্থি আছে, এটা হচ্ছে আমাদের দেহের সব থেকে বৃহত্তম লালাগ্রন্থি, কিন্তু লালাক্ষরণের দিক দিয়ে কিন্তু এটা দ্বিতীয় স্থানে। এখান থেকে লালা খরিত হয় 25% মতো, লালা বা স্যালাইভা খরিত হয় 25% মতো। আর যেটা আমাদের সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি নামক লালাগ্রন্থি, যেটা আয়তনে দ্বিতীয় কিন্তু লালাক্ষরণে প্রথম, এখান থেকে 70% মতো লালা বা স্যালাইভা খরিত হয়। আর সাবলিঙ্গুয়াল নামক লালাগ্রন্থি, এটা আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম লালাগ্রন্থি এবং লালাক্ষরণের পরিমাণও সব থেকে কম, এখান থেকে মাত্র 5% লালা খরিত হয়। তাহলে এই যে তিন জোড়া লালাগ্রন্থি সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আমাদের লালাগ্রন্থি তিন জোড়া, এক জোড়া হচ্ছে প্যারোটিড, এক জোড়া সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি, আর এক জোড়া হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল, যেটা আমাদের জিভের নিচে আছে। এই লালাগ্রন্থি জিভের নিচে দুপাশে দুটো লালাগ্রন্থি, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, এখান থেকে মাত্র 5% লালারস খরিত হয়। এবার যেটা হচ্ছে দেখো, এই যে তিন প্রকার লালাগ্রন্থি, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, এই তিন প্রকার লালাগ্রন্থি থেকে যে রস খরিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্যালাইভা বা লালা। সেই স্যালাইভা লালার আমরা এবার কম্পোজিশনটা জানবো। দেখে নিই স্যালাইভা বা লালার কম্পোজিশন কি। দেখো, এই কম্পোজিশন অফ স্যালাইভা, এই লালা রসের মধ্যে তোমার এই যে লালা রসের মধ্যে জলের পরিমাণ হচ্ছে 99.5% হচ্ছে জল রয়েছে, যেটা ওয়াটার বা জল রয়েছে 99.5%। আর তোমার রয়েছে 0. আর হচ্ছে সলিড বা কঠিন বস্তু, সলিড রয়েছে হচ্ছে 0.5%। এবার হচ্ছে এই সলিড বস্তুগুলো কি কি? এই সলিড বস্তুগুলো আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স আর একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। ইনঅর্গানিক আর হচ্ছে অর্গানিক। এবার ইনঅর্গানিক সাবস্টেন্স কোনগুলো, এবার সেগুলো আমরা জানবো। আমাদের লালারসের মধ্যে ইনঅর্গানিক সাবস্টেন্স কি কি রয়েছে? লালারসের মধ্যে ইনঅর্গানিক সাবস্টেন্স হিসাবে রয়েছে হচ্ছে তোমার সোডিয়াম, মানে কিছু আয়ন রয়েছে, কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, তারপরে রয়েছে থায়োসায়ানেট, আয়ন। এই আয়নগুলো, এগুলো থায়োসায়ানেটস, এগুলো রয়েছে হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স হিসাবে। কি কি রয়েছে? রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বা তারপরে রয়েছে বাইকার্বনেট আয়ন, আর রয়েছে থায়োসায়ানেটস। আর অর্গানিক উপাদান হিসাবে কি কি রয়েছে দেখো, জৈব বস্তু হিসাবে প্রথমেই আমরা যেটা জানবো, লালারসের খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, যেটা আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে কি? স্যালিভারি অ্যামাইলেজ, অর টায়ালিন। আর রয়েছে কি? আর রয়েছে তোমার মিউকাস, তারপরে লাইসোজাইম,
তারপরে রয়েছে কিছু সামান্য পরিমাণে আইজিএ অ্যান্টিবডি, আর রয়েছে সামান্য পরিমাণে স্মল অ্যামাউন্ট ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। তাহলে আমাদের লালারসের উপাদান কি? লালারসের মধ্যে 99.5% রয়েছে জল, আর সলিড রয়েছে 0.5%। এর মধ্যে এই 0.5% সলিডের মধ্যে ইনঅর্গানিক সাবস্টেন্স রয়েছে কি কি? রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, থায়োসায়ানেটস। আর অর্গানিকের মধ্যে রয়েছে স্যালিভারি অ্যামাইলেজ, যেটা টায়ালিন নামে পরিচিত। এটা শর্করা ভঙ্গক উৎসেচক বা কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। আর রয়েছে হচ্ছে মিউকাস, রয়েছে লাইসোজাইম, রয়েছে আইজিএ নামক অ্যান্টিবডি, আর রয়েছে স্মল অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড। তাহলে খুব অল্প পরিমাণে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড রয়েছে আমাদের এই লালারসের মধ্যে। আর লালারসের পরিমাণ কত? দৈনিক লালাক্ষরণের পরিমাণ, আমাদের দৈনিক লালাক্ষরণের পরিমাণ হচ্ছে প্রায় 1500 ml। তাহলে দৈনিক লালাক্ষরণের পরিমাণ প্রায় 1500 ml। আর লালারসের পিএইচ হচ্ছে তোমার 6.8। আমাদের লালারস বা স্যালাইভা এর পিএইচ হচ্ছে 6.8, আর আমাদের দৈনিক লালাক্ষরণের পরিমাণ হচ্ছে প্রায় 1500 ml। তাহলে আমরা জেনে নিলাম আমাদের 3 জোড়া লালাগ্রন্থি, প্যারোটিড এক জোড়া সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি, আর এক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। এবং এই 3 জোড়া লালাগ্রন্থি থেকে প্রায় 1500 ml মতো লালারস খরিত হয়, যার পিএইচ হচ্ছে 6.8, মানে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। তাহলে আমাদের লালারস কিন্তু স্লাইটলি অ্যাসিডিক। এবার হচ্ছে এর কম্পোজিশন। এর মধ্যে ওয়াটার রয়েছে 99.5%, সলিড রয়েছে 0.5%। সেই সলিড বস্তু বা কঠিন বস্তু দুটো ভাগ, ইনঅর্গানিক আর অর্গানিক, জৈব আর অজৈব। জৈব বস্তু হিসাবে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, থায়োসায়ানেটস। আর অর্গানিক উপাদান হিসাবে রয়েছে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, রয়েছে মিউকাস, রয়েছে লাইসোজাইম, রয়েছে আইজিএ অ্যান্টিবডি, আর স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের লালারসের উপাদান। এবার আমরা চলে যাব আমাদের আরেকটি অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস লিভার সম্পর্কে আমরা চলে যাব। এবার আমরা জানবো লিভার সম্বন্ধে। দেখো, আমরা লিভারটাকে এটা যদি আমাদের পাকস্থলী হয়, এটা আমাদের যদি পাকস্থলী বা স্টমাকটা হয়, দেখো, আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডিওডিনাম, এটা ডিওডিনাম। এবার এই জায়গাটা হচ্ছে লিভারটা রয়েছে, এই যে লিভারটা রয়েছে, এই যে লিভার, এটা কিন্তু এন্ডোডার্ম থেকে এর অরিজিন। তাহলে লিভার ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম। তাহলে লিভার হচ্ছে এন্ডোডার্ম থেকে উৎপত্তি আমাদের এই লিভার বা যকৃৎ। এবার এই লিভারটা কোথায় অবস্থিত? লিভারটা হচ্ছে আমাদের উদর গহ্বরের ডান পাশে ডায়াফ্রামের ঠিক নিচে। তাহলে এটা যদি আমাদের এইখানে এই সোজাসুজি যদি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে, তাহলে উপরের অংশটা বক্ষ গহ্বর, নিচের অংশটা উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমাদের উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটির রাইট সাইড মানে ডান সাইডে এবং ঠিক মধ্যচ্ছদার ঠিক নিচেই হচ্ছে আমাদের লিভার উপস্থিত। এবার দেখো, এই যে লিভার, এই লিভার হচ্ছে বললাম এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে এর উৎপত্তি। এবার এই লিভারের দুটো অংশ, এটা হচ্ছে লিভারের বাম খণ্ড আর এটা হচ্ছে লিভারের ডান খণ্ড। এই দুটো খণ্ড যে অংশটা দিয়ে সেপারেট করা রয়েছে, যে লিগামেন্টটা দিয়ে, এরকম একটা লিগামেন্ট দিয়ে বাম খণ্ড আর ডান খণ্ডটা সেপারেট রয়েছে। এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টটার নাম হচ্ছে
ফ্যালসিফর্ম লিগামেন্ট। এটা কিন্তু একটা থিন মানে পাতলা বাট ব্রড, থিন কিন্তু ব্রড মানে প্রশস্ত একটা পেরিটোনিয়াম লিগামেন্ট। এই যে আমাদের লিভার এর বাম খণ্ড, এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে রাইট, এই সরি এটা রাইট না, এটা হচ্ছে লেফট লোব, এটা হচ্ছে লেফট লোব, আর এটা হচ্ছে আমাদের রাইট লোব, রাইট লোব। তাহলে এই যে লিভারের দুটো লোব বা খণ্ডক, এই দুটো খণ্ডক সেপারেট করা রয়েছে কি দিয়ে? সেপারেট করা রয়েছে ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে। এটা একটা থিন পাতলা বাট ব্রড প্রশস্ত একটা লিগামেন্ট, যেটা হচ্ছে পেরিটোনিয়াম লিগামেন্ট। সেই পেরিটোনিয়াম লিগামেন্ট দিয়ে কিন্তু আমাদের যকৃৎ বা লিভারের বাম এবং ডান খণ্ড আলাদা করা রয়েছে। এবার আমাদের বাম খণ্ডের আয়তন কি? টোটাল লিভারের 6 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার 6 ভাগের 1 ভাগ হচ্ছে বাম খণ্ডের আয়তন, আর 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে তোমার ডান খণ্ডের আয়তন। তাহলে লিভারের বাম আর ডান খণ্ড ফ্যালসিফর্ম নামক পেরিটোনিয়াম লিগামেন্ট দ্বারা দুটো আলাদা রয়েছে, এবং বাম খণ্ডের আয়তন লিভারের 6 ভাগের 1 ভাগ, আর লিভারের 6 ভাগের 5 ভাগই হচ্ছে আমাদের রাইট লোব বা ডান খণ্ডকের আয়তন। এবার দেখব লিভারের ভেতরের গঠনটা। এই যে লিভারের এর সাথে আমরা একটা জিনিস লিভারের ভেতরের গঠনটা দেখব। লিভারের ভেতরে দেখব এরকম কতগুলো হেক্সাগোনাল ষড়ভুজাকার এরকম কতগুলো অংশ রয়েছে লিভারের ভেতরে। এই যে এরকম হেক্সাগোনাল কতগুলো অংশ রয়েছে, এগুলোকে বলে হেপাটিক লোবিউল। তাহলে এগুলোর নাম হচ্ছে কি? হেপাটিক লোবিউল। দেখো এগুলোর নাম হচ্ছে হেপাটিক লোবিউল। এরা হচ্ছে বাম খণ্ড ডান খণ্ড সব জায়গাতেই রয়েছে, এগুলো হেপাটিক লোবিউল। এগুলো হচ্ছে লিভার বা আমাদের যকৃতের গঠনগত কার্যগত এককই এরা হচ্ছে আমাদের এগুলো গঠনগত একক, যেগুলো হচ্ছে হেপাটিক লোবিউল। এই হেপাটিক লোবিউলগুলো যদি আমরা লক্ষ্য করি, একটা হেপাটিক লোবিউলকে যদি আমরা একটু বড় করে দেখি, এক একটা হেপাটিক লোবিউলগুলো এরকম দেখতে। এই যে এখানে এরকম এরকম কোষ দিয়ে রয়েছে হেপাটিক লোবিউলগুলোর, আর মাঝখানে একটা, এটাকে বলে সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন তার মানে এখানে মাঝখানে একটা কেন্দ্রীয় শিরা বা সেন্ট্রাল ভেইন রয়েছে, আর এখান থেকে কিন্তু এগুলোকে বলে লিভার সেল বা হেপাটিক সেল। এরা হচ্ছে কর্ড লাইক ফ্যাশনে রয়েছে, মানে এরকম কর্ড বা এরকম কর্ড লাইক ফ্যাশন এরকম ভাবে এরা সজ্জিত রয়েছে। এগুলো হচ্ছে সব হেপাটিক সেল, এগুলো হচ্ছে হেপাটিক সেল। দেখো, আর এই যে হেপাটিক সেলগুলোর মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো হচ্ছে সাইনুসয়েড, এগুলোকে বলে লিভার সাইনুসয়েড। এগুলো হচ্ছে সাইনুসয়েড। তাহলে আর এই যে হেপাটিক লোবিউলগুলো বাইরে থেকে আবার একটা এরকম তোমার কানেকটিভ টিস্যু বা যোগকলার তৈরি একটা এরকম আবরণ দ্বারা আবৃত রয়েছে প্রত্যেকটা হেপাটিক লোবিউল। এই যে হেপাটিক লোবিউল যে আবরণ দ্বারা আবৃত রয়েছে, এটার নাম গ্লিসন্স ক্যাপসুল। তাহলে যকৃতের গঠনগত, তাহলে যকৃৎ এটা কিন্তু আমাদের দেহের সবথেকে বৃহত্তম ডাইজেস্টিভ গ্ল্যান্ডস হচ্ছে আমাদের লিভার, বা আমাদের বলা যায় যে আমাদের দেহের বৃহত্তম গ্ল্যান্ডসও বলা যায় এটাকে লিভার বা যকৃৎ। এবার হচ্ছে এই লিভারের ভেতরে আমরা বললাম কতগুলো হেক্সাগোনাল বা ষড়ভুজাকার একক নিয়ে আমাদের লিভার তৈরি, এগুলোকে বলে হেপাটিক লোবিউল। আবার এই প্রত্যেকটা হেপাটিক লোবিউলের বাইরে যে আবরণটা রয়েছে সেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল।
তাহলে গ্লিসন্স ক্যাপসুল এগুলো প্রত্যেকটা হেপাটিক লোবিউলের বাইরের আবরণের নাম গ্লিসন্স ক্যাপসুল। এবার প্রত্যেকটা হেপাটিক লোবিউলের মাঝখানে এখানে একটা শিরা রয়েছে যেটার নাম সেন্ট্রাল ভেইন। এর চারপাশ থেকে কর্ড লাইক ফ্যাশনে এরকম তোমার হেপাটিক সেলগুলো সজ্জিত রয়েছে। এই যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু হেপাটিক সেল। হেপাটিক সেল, এই হেপাটিক সেলগুলো এরকম কর্ড লাইক ফ্যাশনে সজ্জিত রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সাইনুসয়েড। এখানে ব্লাড রয়েছে, এখানে আবার কি রয়েছে, এখানে এক ধরনের ম্যাক্রোফাজ সেল রয়েছে। এই যে এখানে এক ধরনের ফ্যাগোসাইটিক সেল রয়েছে, যেই সেলগুলোর নাম কুফার সেল। কুফার সেল এগুলো এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ বা ম্যাক্রো, এগুলো হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ বা আগ্রাসী কোষ। এগুলোকে বলা এক ধরনের ম্যাক্রোফাজ। এই কুফার সেলগুলো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের যে ডেড ব্লাড সেলগুলো আছে, যে আমাদের মৃত রক্ত কোষগুলো, সেগুলোকে ধ্বংস করে এবং আমাদের যদি লিভার কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, সেই ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগ জীবাণুকে এরা মেরে দেয় হচ্ছে কুফার সেলগুলো। এগুলো হচ্ছে লিভারের এক ধরনের ম্যাক্রোফাজ কোষ, এরা ফ্যাগোসাইটিক ইন নেচার। তাহলে এটা হচ্ছে, তাহলে লিভারের আমাদের এই গঠনগত এককগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে লিভারের গঠনগত এককগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সব তোমার হেপাটিক লোবিউল। তাহলে লিভারের ভেতরে এরকম হেপাটিক লোবিউল রয়েছে। হেপাটিক লোবিউলের যে আবরণ তার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, আর মাঝখানে রয়েছে সেন্ট্রাল ভেইন। এবার দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এই যে লিভারটা রয়েছে, এই লিভারের এইটা তো বাম খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড। প্রত্যেকটা খণ্ড থেকে কিন্তু এরকম এই যে ভেতরে যে এই যে হেপাটিক সেলগুলো, এই হেপাটিক সেলগুলো হচ্ছে তৈরি করে পিত্তরস বা বাইল। যেটা পিত্তরস বা বাইল সেটা কিন্তু তৈরি হয়, হেপাটিক সেলগুলো তৈরি করে। তৈরি করার পরে এখান থেকে একটা, যেটা বাম খণ্ডের সেলগুলো, যে হেপাটিক সেলগুলো যে পিত্তরস তৈরি করলো, সেটা একটা নালীর মাধ্যমে আসে, সেটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। আবার এখান থেকে এই বাম খণ্ড থেকে আর ডান খণ্ড থেকে যে নালীটা আসলো পিত্তরস নিয়ে, সেটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। তাহলে এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, আর এটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট। এবার এই দেখো দুটো ডাক্ট এই যে জুড়লো, এখান থেকে একটি ডাক্ট বেরোলো, এই যে ডাক্টটা দেখো, এই যে ডাক্টটা, এটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। এর মুখেই এখানটায় রয়েছে গল ব্লাডার। এই যে ডাক্টটা, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট। আর এই যে থলিটা, এই থলিটার নাম তো আমরা জানি, এটা হচ্ছে গল ব্লাডার। এটা হচ্ছে আমাদের গল ব্লাডার বা পিত্তথলি। এবার এখান থেকে যে নলটা বেরোলো দেখো, এটা হচ্ছে সাধারণ পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। এটা এসে কিন্তু এভাবে এখানটায় আসলো। এবার এখানে আমরা আরেকটা অর্গানের সাথে এসে এখানে, তাহলে আমরা আবার একটু দেখে নিই, যেটা হচ্ছে, এটা হচ্ছে লিভারের লেফট লোব বা বাম খণ্ডক, এটা ডান খণ্ডক। বাম খণ্ডক থেকে, বাম খণ্ডকের হেপাটিক সেলগুলো যে পিত্তরস বা বাইল তৈরি করলো, সেটা যে নালীর মাধ্যমে আসলো সেটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। আর ডান খণ্ডক থেকে পিত্তরসটা যে নালীর মাধ্যমে আসলো সেটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। এবার এই দুটো ডাক্ট, এখান থেকে যে নালীটা বেরোলো সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট বা ডাক্ট ফ্রম গল ব্লাডার। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারটা আমাদের দেখো বাম খণ্ড, লিভারের ডান খণ্ড বা রাইট লোবের নিচের দিকে এরকম যুক্ত রয়েছে হচ্ছে আমাদের গল ব্লাডার বা পিত্তথলি, যেখানে এই লিভার যে পিত্তরস তৈরি করছে, পিত্তরস যে লিভার তৈরি করছে, সেটা কিন্তু এসে জমা হচ্ছে কোথায়, আমাদের এই গল ব্লাডার বা পিত্তথলিতে। তারপরে এই যে নালীর মাধ্যমে পিত্তরসটা আসছে, এই যে নালীটা, এটা নাম হচ্ছে কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। এটা হচ্ছে কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী। এবার সাধারণ পিত্তনালী কোথায় এসে উন্মুক্ত হচ্ছে, দেখো এখানে যে গ্রন্থিটা রয়েছে, এখানে যে একটা গ্রন্থি রয়েছে,
দেখো এটা আমরা এটা মুছে দিলাম, যেটা আমাদের হেপাটিক লোবিউলটা। এটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আর এই যে নালীটা দেখো, এটা হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে অগ্নাশয় নালী বা প্যানক্রিয়েটিক ডাক্ট। প্যানক্রিয়েটিক ডাক্ট, এই প্যানক্রিয়েটিক ডাক্টের আরেকটা নাম আছে, এটা নাম হচ্ছে ওয়াটসন ডাক্ট। ওয়াটসন ডাক্ট বা ডাক্ট অফ ওয়াটসন, ওয়াটসন ডাক্ট বা ডাক্ট অফ ওয়াটসন। তাহলে এটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট বা অগ্নাশয় নালী, এটা আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এবার এই দেখো অগ্নাশয় নালী বা প্যানক্রিয়াসের সাথে এই অগ্নাশয় ডাক্ট বা প্যানক্রিয়েটিক ডাক্টের সাথে এসে এখানে কিন্তু যুক্ত হচ্ছে আমাদের এই সাধারণ পিত্তনালী বা কমন বাইল ডাক্টটা। এবার সাধারণ পিত্তনালী আর কমন বাইল ডাক্টটা যুক্ত হয়ে যে নালীটা তৈরি করলো, সেই নালীটা কিন্তু এই যে নালীটা দেখো, এই দুটো নালী সম্মিলিতভাবে যে নালীটা তৈরি হলো, এই নালীটা, এটা হচ্ছে তোমার কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী, আর এটা হচ্ছে অগ্নাশয় নালী বা প্যানক্রিয়েটিক ডাক্ট। দুটো নালী যে জায়গাটায় মুক্ত হল মানে যুক্ত হলো, সেই যে এই জায়গাটা, এটা হচ্ছে বলে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। এর আরেকটা এই জায়গাটা, যেই জায়গাটায় হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, মানে এই হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্টটাই দেখো একটু ফোলা মতো, যেহেতু এই কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী আর প্যানক্রিয়েটিক ডাক্টের মিলনের ফলে যে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট তৈরি হলো, এটা একটু ফোলা মতো, এই জায়গাটা ফোলা মতো। আমরা জানি যে কোনো অংশ ফোলা মতো কোনো ডাক্টকে সাধারণত অ্যাম্পুলা বলে। বিজ্ঞানী ভাটার এটা পর্যবেক্ষণ করেছিল বলে এই ফোলা মতো জায়গাটা, এটার নাম অ্যাম্পুলা অফ ভাটার অর অ্যাম্পুলা অফ ভাটার। তাহলে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, এর আরেকটা নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। তাহলে আমরা অ্যাম্পুলা অফ ভাটারটা জানলাম, এই ফোলা অংশটা, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। এবার দেখো এই যে অ্যাম্পুলা অফ ভাটার, এখানে কিন্তু একটা স্ফিংটার পেশি আছে, এই জায়গায় একটা স্ফিংটার পেশি আছে। যখন আমার এখানে খাবার থাকবে না, এই ডিওডিনামে খাবার নেই, তখন তো আমার এই দিক দিয়ে অগ্নাশয় রস, এদিক দিয়ে পিত্তরস এসে এখানে আসার প্রয়োজন নেই। তাহলে এখানে যখন খাবার নেই, তাহলে এই জায়গাটাতে এই নালীটাকে, মুখটাকে এরকম বন্ধ রাখতে হবে। বন্ধ না রাখলে তো এখান থেকে অগ্নাশয় রস, এখান থেকে পিত্তরস এসে ডিওডিনাম অঞ্চলে এসে উন্মুক্ত হবে, কিন্তু খাবার যখন না থাকবে তখন এগুলোর প্রয়োজন নেই। তাহলে এই মুখটা কিন্তু কখনো বন্ধ করা, আবার কখনো খোলার জন্য এখানে একটা স্ফিংটার পেশি রয়েছে। এই স্ফিংটার পেশিটার নাম হচ্ছে কি, আমরা এই স্ফিংটার পেশিটার নাম হচ্ছে স্ফিংটার অফ, এই যে স্ফিংটার পেশিটা দেখো, এই স্ফিংটার পেশিটার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। স্ফিংটার অফ ওডি, এই যে স্ফিংটার পেশি। তাহলে অ্যাম্পুলা অফ ভাটারের মুখে যে স্ফিংটার পেশিটা রয়েছে, সেই স্ফিংটার পেশিটার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। এবার দেখো এই যে যেটা আমাদের কমন বাইল ডাক্ট, এখানেও কিন্তু একটা স্ফিংটার পেশি রয়েছে, যেটা কমন বাইল ডাক্টের মুখ, যেটা অ্যাম্পুলা অফ ভাটার বা হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট যে জায়গায় গঠন করছে মানে উন্মুক্ত হচ্ছে, সেখানে কিন্তু কমন বাইল ডাক্টের উপরে একটা স্ফিংটার পেশি রয়েছে। এই স্ফিংটার পেশিটার নাম হচ্ছে স্ফিংটার অফ বয়ডেন। এটার নাম স্ফিংটার অফ বয়ডেন। তাহলে আমাদের যেটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট আর তোমার কমন বাইল ডাক্ট দুটো মিলে যে নালীটা তৈরি করলো, সেটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট বা অ্যাম্পুলা অফ ভাটার। তার মুখে যে স্ফিংটার পেশিটা রয়েছে তার নাম স্ফিংটার অফ ওডি। আবার আমাদের
কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালীর মুখে এখানে যে স্ফিংটার পেশিটা রয়েছে এটার নাম স্ফিংটার অফ বয়ডেন। তাহলে আমরা এবার যেটা তাহলে আমরা এটা হচ্ছে তাহলে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এবার দেখো আমাদের এই লিভারের অরিজিনটা কোথা থেকে হলো। লিভার হচ্ছে এন্ডোডার্মাল ইন অরিজিন, তার মানে এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হলো। আমাদের এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এটাও কিন্তু আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হলো। এবার এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস আর লিভারের আমরা একটা জিনিস জেনে নিই, এই লিভারের ওয়েট কত। এই লিভারটা কিন্তু 1.2 থেকে 1.5 কেজি, মানে প্রায় 1.5 কেজি। 1.2 থেকে 1.5 কেজি হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওয়েট, 1.2 থেকে 1.5 কেজি। এবার দেখো আমরা এর সাথে সাথে চলে আসি, আর এই যে লিভার তার মানে অগ্নাশয় যেটা হচ্ছে আমরা পিত্তরস বা বাইল বলছি, সেই পিত্তরস বা বাইল কিন্তু তৈরি করছে কে, পিত্তরস বা বাইল তৈরি করছে কিন্তু লিভার, কিন্তু জমা থাকছে কোথায়, জমা থাকছে পিত্তথলিতে। প্রয়োজন মতো সেই সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট হয়ে সেটা অ্যাম্পুলা ও ভাটারের মাধ্যমে আমাদের কোথায় এসে পড়ছে, ডিওডিনাম অংশে এসে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে পিত্তরস তৈরি হচ্ছে যকৃৎ বা লিভারে, কিন্তু স্টোর হচ্ছে গল ব্লাডারে, সেখান থেকে পিত্তথলি থেকে পিত্তরস আসছে। এবার দেখো যেটা হচ্ছে আমরা এবার একটু অগ্নাশয় সম্পর্কে জানি, যেটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস এটাও এন্ডোডার্ম থেকে এর অরিজিন বা উৎপত্তি। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসের কিন্তু 99% অঞ্চল তোমার এক্সোক্রাইন। তাহলে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের 99% অঞ্চল হচ্ছে এক্সোক্রাইন, মানে হচ্ছে এরা বহিঃক্ষরা, মানে এখানে যে কোষগুলো, এই কোষগুলো যে বস্তু ক্ষরণ করছে, যে বস্তু ক্ষরণ করছে বিভিন্ন উৎসচাপ এগুলো ক্ষরণ করছে, এগুলো এই নালীটার মাধ্যমে কিন্তু বাহিত হয়ে আসছে ডিওডিনামে। এই ম্যাক্সিমাম 99% অংশই হচ্ছে তোমার এক্সোক্রাইন পার্ট, কিন্তু আমাদের অগ্নাশয়ের 1% অংশ কিন্তু এন্ডোক্রাইন, মানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করছে, সেইটাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে এরকম মনে করো এখান জায়গাগুলো, এই যে জায়গাগুলো এখানে যে সেলগুলো রয়েছে, এই যে এগুলোকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এখানকার এটা কিন্তু মাত্র আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মাত্র 1% এন্ডোক্রাইন অংশ। এখানে আবার আমরা জানি যে এখানে রয়েছে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। এখানে যে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে আমরা জানি গ্লুকাগন খরিত হয়, নাম গ্লুকাগন নামক একটা হরমোন। আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, আবার ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খরিত হয়, আবার পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরিত হয়। তাহলে দেখো এই যে তাহলে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এর 99% এক্সোক্রাইন অংশ, এই এক্সোক্রাইন অংশের যে সেলগুলো, সেই সেলগুলো তৈরি করছে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস। সেই অগ্নাশয় রস বিভিন্ন নালীর মাধ্যমে খরিত হয়ে এই প্রধান অগ্নাশয় নালী বা প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এসে পড়ছে ডিওডিনাম অংশে। আবার এই অগ্নাশয়েরই 1% অংশ হচ্ছে এন্ডোক্রাইন। এই এন্ডোক্রাইন অংশটা আমরা জানি সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। সেখানে রয়েছে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল থেকে তোমার গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন ও পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরিত হচ্ছে। এই হচ্ছে আমাদের অগ্নাশয়। আর অগ্নাশয় যদি আমরা ভেতরের গঠন দেখি, অগ্নাশয়ের ভেতরে এরকম কতগুলো কোষের কতগুলো এরকম থলির মতো অংশ রয়েছে। এই যে কোষ, এই যে অগ্নাশয়ের ভেতরটা এরকম কতগুলো থলির মতো এরকম সেল দিয়ে তৈরি, এরকম কতগুলো থলি রয়েছে। এগুলোর নাম হচ্ছে অ্যাসিনি, প্যানক্রিয়াটিক অ্যাসিনি বা অ্যাসিনি। এই যে থলিগুলো এগুলোর নাম অ্যাসিনি বা অ্যাসিনাস বা অ্যাসিনি। এই অ্যাসিনাস বা অ্যাসিনি এগুলো, এই যে সেলগুলো অ্যাকচুয়ালি এই সেলগুলো থেকেই তৈরি হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুস।
তাহলে আমাদের প্যানক্রিয়াসের ভেতরে এরকম কতগুলো চারিদিকে কোষে সজ্জিত অ্যাসিনি রয়েছে আমাদের প্যানক্রিয়াসের ভেতরে। এই হচ্ছে আমাদের, তাহলে এই জায়গাটা আবার একটু দেখে নিই। এই যে সাধারণ পিত্তনালী আর হচ্ছে এই জায়গাটা আমরা একটু পরিষ্কার করে দেখে নিই, আবার একটু পরিষ্কার করে দেখে নিই। দেখো তাহলে এটা যদি লিভার হয়, এটা যদি ডিওডিনাম হয়, আর এটা যদি তোমার প্যানক্রিয়াটিক ডাক্ট হয়, এই প্যানক্রিয়াস হয়, আর এটা যদি প্যানক্রিয়াটিক ডাক্ট হয়, এখান থেকে তোমার এটা ফ্যালসিফর্ম লিগামেন্ট, এটা রাইট, এইটা লেফট, আর এটা রাইট হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে তোমার সিস্টিক ডাক্ট, এটা গল ব্লাডার, এই যে এখানে এসে মিট করছে এটা কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী, আর এই জায়গাটা যে ফোলার মতো অংশটা তৈরি হচ্ছে, এটা তো এইভাবে নয়, এটা এই যে এই ফোলা মতো অংশটা, এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। তাহলে আমরা আবার অ্যাম্পুলা অফ ভাটারটা আরেকবার একটু দেখে নিলাম। আর এখানে যে স্ফিংটার পেশিটা রয়েছে, এই স্ফিংটার পেশিটা, এটার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। আর এখানে যে স্ফিংটার পেশিটা রয়েছে, এটার নাম স্ফিংটার অফ বয়ডেন। তাহলে এটা স্ফিংটার অফ বয়ডেন, এটা হচ্ছে স্ফিংটার অফ ওডি। এই হচ্ছে জানলাম আমরা প্যানক্রিয়াস আর লিভারের গঠন। এবার যেটা হচ্ছে আমরা এই লিভার থেকে যে খরিত হচ্ছে, লিভার থেকে তৈরি হচ্ছে যে পিত্তরস বা বাইল, যেটা জমা থাকছে পিত্তথলিতে, সেই পিত্তরস বা বাইলের উপাদানগুলো আমরা একটু জেনে নেব। পিত্তরস বা বাইল জুস। এই পিত্তরস বা বাইল প্রতিদিন আমাদের পিত্তরসের ক্ষরণের পরিমাণ প্রতিদিন প্রায় 500 ml মতো আমাদের পিত্তরস খরিত হয়। প্রতিদিন 500 ml এর মতো পিত্তরস খরিত হয়। আর এই পিত্তরসের পিএইচ কত? পিত্তরসের পিএইচ হচ্ছে 7.8। পিত্তরসের পিএইচ হচ্ছে 7.8। আর পিত্তরসের উপাদানগুলো আমরা একটু জেনে নিই। তাহলে প্রতিদিন পিত্তরসের ক্ষরণের পরিমাণ প্রায় 500 ml, আর পিত্তরসের পিএইচ হচ্ছে 7.8। আর পিত্তরসের উপাদানগুলো আমরা একটু দেখে নিই। পিত্তরসের মধ্যে তোমার জল রয়েছে 98%, আর সলিড রয়েছে হচ্ছে 2%। এবার এই সলিডগুলোর মধ্যে আবার দেখো, পিত্তরসের মধ্যে এই সলিডগুলো ইনঅর্গানিক সাবস্টেন্স আর রয়েছে অর্গানিক সাবস্টেন্সেস। তাহলে এই ইনঅর্গানিক সাবস্টেন্স হিসাবে পিত্তরসে কি কি রয়েছে? ইনঅর্গানিক সাবস্টেন্স হিসাবে পিত্তরসে রয়েছে তোমার NaCl, রয়েছে সোডিয়াম কার্বনেট, রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, এগুলো রয়েছে। তাহলে পিত্তরসে ইনঅর্গানিক বা অজৈব বস্তু হিসাবে রয়েছে NaCl, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আর অর্গানিক সাবস্টেন্স হিসাবে কি কি রয়েছে? অর্গানিক সাবস্টেন্স হিসাবে রয়েছে তোমার পিত্ত লবণ বা বাইল সল্ট। সেটা কি কি? একটা হচ্ছে সোডিয়াম
গ্লাইকোকোলেট, একটা সোডিয়াম গ্লাইকোকোলেট আর একটা হচ্ছে সোডিয়াম টরকোলেট। টরকোলেট তাহলে বাইল সল্ট হিসাবে রয়েছে সোডিয়াম গ্লাইকোকোলেট আর সোডিয়াম টরকোলেট। তারপরে রয়েছে বাইল পিগমেন্ট বা পিত্তরঞ্জক। বাইল পিগমেন্ট হিসাবে কি কি রয়েছে? বাইল পিগমেন্ট হিসাবে রয়েছে তোমার বিলিরুবিন, রয়েছে বিলিভার্ডিন, রয়েছে বিলিরুবিন, বিলিভার্ডিন। আর কি রয়েছে? আর আদার সাবস্টেন্স হিসাবে বা অন্যান্য বস্তু হিসাবে, আদার সাবস্টেন্স বা অন্যান্য বস্তু হিসাবে কি কি রয়েছে? রয়েছে কোলেস্টেরল, কোলেস্টেরল রয়েছে ফসফোলিপিডস। তাহলে দেখো আমাদের এই পিত্তরস বা বাইল জুস, এটার প্রতিদিন ক্ষরণের পরিমাণ 500 ml, এর পিএইচ হচ্ছে 7.8 আর এর 98% জল, 2% সলিড বা কঠিন বস্তু রয়েছে। তার মধ্যে ইনঅর্গানিক বস্তু বা হিসাবে রয়েছে NaCl, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এই লবণগুলো, এই যেগুলো ইনঅর্গানিক সল্টগুলো, এরা কি করে? এরা হচ্ছে আমাদের খাবারের যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিকে প্রশমিত করে, নিউট্রিলাইজ করে। তাহলে এই ইনঅর্গানিক সল্টগুলো নিউট্রিলাইজ করে হচ্ছে কিসের? আমাদের ফুডের অ্যাসিডিটি বা খাবারের অ্যাসিডিটিকে নিউট্রিলাইজ করে এরা। আর হচ্ছে কি করে? আর হচ্ছে মাধ্যমটাকে তোমার মাধ্যমটাকে অনেকটা বেসিক মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমে পরিণত করে দেয়। তাহলে এই ইনঅর্গানিক সল্টগুলো, আবারও বলছি, এই ইনঅর্গানিক সল্টগুলো আমাদের খাদ্যের অ্যাসিডিটিটাকে প্রশমিত করে এবং মাধ্যমটাকে বেসিক বা ক্ষারীয় মাধ্যমে পরিণত করে। আর রয়েছে অর্গানিক সাবস্টেন্স হিসাবে রয়েছে বাইল সল্ট, মানে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরকোলেট। এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এরা ফ্যাট জাতীয় খাদ্যের ডাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাটের কণাগুলো বেশ বড় বড় হয়। এই ফ্যাটের কণাগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে, যেটাকে বলে ফ্যাটের অবদ্রব বা ইমালশন, সেই ফ্যাটের অবদ্রব বা ইমালশন প্রস্তুত করতে সোডিয়াম টরকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এই পিত্ত লবণগুলো প্রয়োজন হয়। সেটা আমরা যখন ডাইজেশন প্রসেস পড়ব তখন আরো এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত করব। আর রয়েছে কি? বাইল পিগমেন্টস। এই বাইল পিগমেন্টস হিসাবে রয়েছে বিলিরুবিন, বিলিভার্ডিন। এই বিলিরুবিন, বিলিভার্ডিন অ্যাকচুয়ালি এটা রেচন বস্তু। এটা আমাদের মলের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই বিলিরুবিন, বিলিভার্ডিন, এটা থেকে আবার তৈরি হয় স্টার্কোবিলিন, স্টার্কোবিলিনোজেন। এই বিলিরুবিন, বিলিভার্ডিন বা এদের থেকে উৎপন্ন প্রোডাক্ট স্টার্কোবিলিন, স্টার্কোবিলিনোজেন, এরা আমাদের এই যে এখান দিয়ে এসে আমাদের অপাচ্য খাদ্যের সাথে বেরিয়ে যায়, যার জন্য আমাদের মলের রং হলুদ হয়। এই বিলিরুবিন, বিলিভার্ডিন বা তার থেকে উপজাত বস্তু স্টার্কোবিলিন বা স্টার্কোবিলিনোজেনের উপস্থিতির জন্য আমাদের মলের রং হলুদ হয়, যেটা আমাদের খাদ্যনালীর মাধ্যমে মলের সাথে বাইরে বেরিয়ে যায়। আর রয়েছে কোলেস্টেরল, আর রয়েছে ফসফোলিপিড। এটা হচ্ছে আমাদের পিত্তরস বা বাইল জুসের এইটা হচ্ছে উপাদান। এবার আমরা চলে যাব হচ্ছে অগ্নাশয় রসের উপাদানটা আমরা একটু জেনে নেব। অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস হিসাবে যে অগ্নাশয় রস, সেই অগ্নাশয়, এই অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস হিসাবে যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, তার থেকে খরিত রস, অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস, এই প্যানক্রিয়াটিক জুসের উপাদান আমরা জেনে নেব। এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে তোমার ওয়াটার থাকছে, জল থাকছে তোমার 98.5%, আর তোমার সলিড বা কঠিন বস্তু থাকছে
1.5%। এবার এই কঠিন বস্তুর মধ্যে তোমার রয়েছে ইনঅর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক আর হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। এই ইনঅর্গানিক হিসাবে কি কি রয়েছে? ইনঅর্গানিক হিসাবে রয়েছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, রয়েছে বাইকার্বনেট, রয়েছে তোমার ফসফেট ক্লোরাইড, রয়েছে ফসফেট, তারপরে রয়েছে সালফেট। তাহলে সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বাইকার্বনেট, ক্লোরাইড রয়েছে, ফসফেট, এরা রয়েছে, সালফেটও রয়েছে। এগুলো ইনঅর্গানিক হিসাবে। আর অর্গানিক হিসাবে প্রচুর এনজাইম রয়েছে। সেই এনজাইমগুলোর নাম আমরা জেনে নিই। একটা হচ্ছে ট্রিপসিনোজেন, যেটা প্রোটিন ভঙ্গক উৎসেচক, যেটা প্রোটিনকে ডাইজেশন করে বা প্রোটিওলাইটিক এনজাইম। রয়েছে কাইমোট্রিপসিনোজেন, রয়েছে প্রোকার্বক্সি পেপটাইডেজ, রয়েছে তোমার অ্যামাইলেজেস, রয়েছে লাইপেজেস, আর রয়েছে নিউক্লিয়েস। এই এনজাইমগুলো রয়েছে। তাহলে প্যানক্রিয়াটিক জুস, এটার দৈনিক ক্ষরণের পরিমাণ কত? এই প্যানক্রিয়াটিক জুস দৈনিক ক্ষরণ হচ্ছে 1.2 থেকে 1.5 লিটার। তার মানে 1200 থেকে 1500 ml মতো প্রতিদিন প্যানক্রিয়াটিক জুস খরিতে হয়। 1.2 থেকে 1.5 লিটার। আর এর পিএইচ কত? এর পিএইচ হচ্ছে 8 থেকে 8.3, মানে 8 থেকে 8.3 হচ্ছে এর পিএইচ। তাহলে দৈনিক ক্ষরণের পরিমাণ 1.2 থেকে 1.5 লিটার, আর এর পিএইচ হচ্ছে 8 থেকে 8.3। এর ওয়াটার বা জল রয়েছে 98.5%, আর সলিড রয়েছে 1.5%। ইনঅর্গানিক সাবস্টেন্স হিসাবে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, ফসফেট, সালফেট। আর অর্গানিক সাবস্টেন্স হিসাবে রয়েছে বিভিন্ন ধরনের উৎসেচকগুলো, যেমন ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, এগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক। আবার অ্যামাইলেজেস, এটা হচ্ছে তোমার শর্করা ভঙ্গক উৎসেচক। লাইপেজেস, এটা ফ্যাট ভঙ্গক উৎসেচক। এই অ্যামাইলেজেস মানে এখানে বিভিন্ন ধরনের অ্যামাইলেজ আছে। তারপরে লাইপেজেস, এটা হচ্ছে তোমার ফ্যাট ভঙ্গক উৎসেচক। নিউক্লিয়েজেস মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ কে ভাঙার মতো উৎসেচক। এগুলো হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুসের উপাদান। তাহলে আমরা জানলাম আজকের ক্লাসে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস গুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা আবারও জেনে নিই আমাদের অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস কোনগুলো। সেটা হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডস বা লালাগ্রন্থি, আমাদের লিভার বা আমাদের যকৃৎ, আমাদের গল ব্লাডার বা পিত্তথলি, আর অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এদের আমরা গঠন জানলাম। এদের থেকে খরিত যে রস বা জুস, যেমন লালাগ্রন্থি থেকে লালারস বা স্যালিভারি জুস, তার আমরা উপাদান জানলাম, পিত্তরসের উপাদান জানলাম, অগ্নাশয় রসের উপাদান জানলাম। আমরা নেক্সট ক্লাসে ডাইজেশন প্রসেস সম্পর্কে জানবো, অ্যাবজর্পশন সম্পর্কেও জানবো, এবং বিভিন্ন ধরনের ডিসঅর্ডারগুলো জানবো, যেটা হচ্ছে ডাইজেশন সংক্রান্ত বিভিন্ন রোগগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।